আবু আব্বাস ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল কবির সরকার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের জীববিজ্ঞান বিষয়ে জীববিজ্ঞান প্রথম পত্র এর ৪র্থ অধ্যায় অর্থাৎ অণুজীব অংশটা আমরা আলোচনা করব। এই অণুজীব অংশে তোমরা জানো যে এখানে আমাদের যে কয়টি অংশ আছে, দ্বিতীয় ছোট ছোট অংশ আছে হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, এর সঙ্গে আছে ম্যালেরিয়া পরজীবী। আমরা আজকে এই ভাইরাস নিয়ে কথা বলবো। তার আগে একটু বলতে চাচ্ছি অণুজীব সম্পর্কে। অণুজীবটা হলো তোমরা জানো যে অণু মানে ক্ষুদ্র, আর জীব অর্থাৎ ক্ষুদ্র জীব নিয়ে এখানে আলোচনা করা হয়। যে সকল জীবগুলো খালি চোখে দেখা যায় না, অর্থাৎ এদেরকে দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই জীবগুলো অণুজীব। বিশেষ করে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো হলো অণুজীবের মাঝে পড়ে। ভাইরাসকেও আমরা এই অণুজীবের মাঝে রেখেই আলোচনা করছি। বর্তমান সময়ে খুব সময় উপযোগী একটা বিষয় হলো এই ভাইরাস। আমরা এখন পুরো পৃথিবী এই করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাসে পুরো পৃথিবী কাঁপছে এবং আমরাও তার সঙ্গে একদম নির্জীব অবস্থায় জীবনযাপন করছি এই করোনা ভাইরাসের আতঙ্কে। তো এর ভিতরে আমরা এই ভাইরাসকে নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। তো আমরা প্রথমেই আসি, ভাইরাস কি? আমরা জানি যে তোমরা ছোট ক্লাসে হয়তো পড়ে আসছো যে ভাইরাসকে আমরা পড়ছি যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীর পড়া। একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা ভাইরাস সম্পর্কে যেটুকু বলা আছে সেটা তোমরা আগে হয়তো অল্প কিছু পড়ে আসছো সেই ভাইরাস সম্পর্কে। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত এক ধরনের অকোষীয় অতি আণুবীক্ষণিক জীবাণুকণা। আবার বলছি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত এক প্রকার অকোষীয় অতি আণুবীক্ষণিক জীবাণুকণা, যা কেবলমাত্র পোষক কোষের অভ্যন্তরেই বংশবৃদ্ধি করতে পারে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ভাইরাস হলো একটা অকোষীয় অতি ক্ষুদ্র অতি আণুবীক্ষণিক জীবাণুকণা, এবং এটা বলছি আমরা যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং এটি কেবল সজীব কোনো কোষের ভিতরেই বংশবৃদ্ধি করতে পারে। এর বাইরে এটা নির্জীব পদার্থের মতো আচরণ করে। আমরা এবার এই ভাইরাসের প্রকৃতি সম্পর্কে আমরা জানি, আর নিউক্লিক অ্যাসিডটাও আমরা জানি। নিউক্লিক অ্যাসিড দুই প্রকারের আছে, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। অর্থাৎ ভাইরাস ডিএনএ এর সঙ্গে প্রোটিন অথবা আরএনএ এর সঙ্গে প্রোটিন নিয়ে ভাইরাস গঠিত হয়। এবার আমরা দেখি যে ভাইরাসের বৈশিষ্ট্য। অবশ্য ভাইরাসের একটা ইতিহাস আছে, আবিষ্কারের ইতিহাস। সেই ইতিহাস অনেক বড় ইতিহাস। ভাইরাস আবিষ্কারের ব্যাপারে কোনো একক বিজ্ঞানীর কোনো সফলতার কথা আমরা এভাবে চিন্তা করতে পারি না। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন গবেষণার মাধ্যমে ভাইরাসের বর্তমান পর্যন্ত জানা গিয়েছে ভাইরাস সম্পর্কে। তবে ভাইরাসের যে বিষয়টা আমাদের জানা অতীব জরুরি সেটা হলো যে এই ভাইরাস কী কী বৈশিষ্ট্য ধারণ করে। আমরা একটা একটা করে যদি বলি যে ভাইরাস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভাইরাস অকোষীয়, তার মানে ভাইরাসের দেহে কোনো কোষ নেই। যেহেতু কোষ নেই, আমরা জানি যাদের কোষ নেই তারা তো আর জীবিত হতে পারে না, কেননা জীব কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। যেহেতু এককই নাই, সুতরাং ভাইরাসকে আমরা জীব বলতে পারি না। অকোষীয়, অকোষীয় একটা জড় বৈশিষ্ট্য ভাইরাসে। আমরা পরবর্তীতে পাচ্ছি বিপাকীয় এনজাইম দেহ। তো বিপাক ক্রিয়া যদি কোনো দেহে না ঘটে তাকে তো আমরা কোনোভাবে জীব বলতে পারি না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা স্পষ্ট করেই বলতে পারি যে ভাইরাস একটি জড় বৈশিষ্ট্য নেই। স্বাধীন প্রজনন ক্ষম নয়, যে প্রজনন ক্ষম নয় স্বাধীনভাবে, তাকেও আমরা জীব বলতে পারি না। সুতরাং এটা তার একটা জড় বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া ফিল্টার
ফিল্টার দিয়ে ফিল্টারযোগ্য নয়, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র জীব যাকে আমরা চিহ্নিত করেছি পৃথিবীর বিজ্ঞানীকে, সেটা হলো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে ছাঁকতে পারে বা ছাঁকনির মাধ্যমে আটকাতে পারে, যে ছাঁকনি বা যে ফিল্টার, এই ফিল্টার দিয়ে ভাইরাসকে আটকানো যায় না বা ছাঁকন করা যায় না, এটা পড়ে যায়, অর্থাৎ এটা জীব নয়। আমরা এটা ধরে নিতে পারি। সেন্ট্রিফিউজ করা যায় ভাইরাসকে, সাসপেনশন তৈরি করা যায় ভাইরাসকে। তো এখন কথা হলো যে সেন্ট্রিফিউজটা কি, বা আমরা যে বলছি যে সাসপেনশন তৈরি করা যায় সেটা কি? সাসপেনশন তৈরি করা যায়। সেন্ট্রিফিউজটা কি? সেন্ট্রিফিউজ হলো পদক্ষেপ ফেরানো। আমরা দেখি যে যেমন রক্তকে যদি কিছুক্ষণ টেস্ট টিউবে নিয়ে অনেক সময় ধরে ঝাঁকানো যায়, তাহলে দেখা যাবে যে এর লাল যে কণিকাগুলো, এগুলো রক্তের কণিকাগুলো নিচে পড়ে যায়, আর রক্তের যে ফ্লুইডটা, তরলটা, প্লাজমাটা, এটা উপরের দিকে উঠে যায়। এই যে পদক্ষেপ ফেলানোর প্রক্রিয়া, তার নাম সেন্ট্রিফিউজ। এই সেন্ট্রিফিউজ করা যায় ভাইরাসকে। আবার সাসপেনশন মানে দ্রবণ তৈরি করা। এই দ্রবণও ব্যাকটেরিয়ার ভাইরাসের সাহায্যে তৈরি করা সম্ভব। যেহেতু এগুলো সাধারণত আমরা জড় বস্তুকে দিয়ে করে থাকি, তাই এই বৈশিষ্ট্যগুলো ভাইরাসের জড় বৈশিষ্ট্য বলে তাকে চিহ্নিত করে। দৈহিক বৃদ্ধি নেই, জীব মাত্রই তার দৈহিক বৃদ্ধি হবে, এবং এটাই জীবের বৈশিষ্ট্য। এখন তার তো কোনো দৈহিক বৃদ্ধি নেই, যেহেতু দৈহিক বৃদ্ধি নেই, সুতরাং এই বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি যে এটা একটা বৈশিষ্ট্য, কিন্তু তার জড় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। জীবগুলোতে অণুজীব যেগুলো আছে, এই অণুজীবগুলো অ্যান্টিবায়োটিকের প্রতি এরা প্রতিক্রিয়াশীল, অর্থাৎ বায়োটিকের সাথে এরা প্রতিক্রিয়া ব্যক্ত করে। কিন্তু ভাইরাসের এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, অ্যান্টিবায়োটিক কোনো প্রতিক্রিয়া করতে পারে না। একটা কথা প্রচলিত আছে যে যদি কারো ভাইরাস জ্বর হয়, তাহলে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাহলে তার জ্বর ছাড়তে সময় লাগবে 7 দিন। আর যদি অ্যান্টিবায়োটিক না খাওয়ানো হয়, তাহলে তার ছাড়তে সময় লাগবে 1 সপ্তাহ। অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিলেও যা, না দিলেও যা। তাই আমরা বলতে পারি যে অ্যান্টিবায়োটিক এর প্রতি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। আচ্ছা, তাহলে আমরা এই যে কয়টা বৈশিষ্ট্য দেখলাম ভাইরাসের, এখানে এই বৈশিষ্ট্যগুলো ভাইরাসের বৈশিষ্ট্য হলো এরা এই বৈশিষ্ট্য দ্বারা প্রমাণ করে যে ভাইরাস জ্বর। আবার আমি যদি অন্য দিকটা দেখি, যে এই প্রশ্নটা দেওয়া আছে যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। এখন কথা হলো সংখ্যা বৃদ্ধি কোথায় করতে পারে? আগে বলেছিলাম স্বাধীন প্রজনন ক্ষমতা নয়, আবার এখন বলছি সংখ্যা বৃদ্ধি করতে পারে। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এই দাঁড়ালো যে হ্যাঁ, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, তবে নির্দিষ্ট পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। পোষক কোষের বাইরে ওরা সংখ্যা বৃদ্ধি করতে পারে না। এনিওয়ে, তারা সংখ্যা বৃদ্ধি করতে পারছে, সুতরাং এটা তার একটা বৈশিষ্ট্য। এবং এই সংখ্যা বৃদ্ধি করতে পারে এর মানে হলো সে জীব। এইবার আমি পরের দিকে যাই। শুধু সংখ্যা বৃদ্ধি করতে পারে না, মাতৃ বৈশিষ্ট্য বজায় রাখে। মাতৃ বৈশিষ্ট্য বজায় রাখে। এই যে মাতৃ বৈশিষ্ট্য বজায় রাখে, মাতৃ বৈশিষ্ট্য বজায় রাখে, এটা জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য। যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা আছে নাম্বার অফ 46 বা 23 জোড়া। যতগুলো মানব সন্তান জন্ম নেবে, তারা এই 23 জোড়া ক্রোমোজোম নিয়ে জন্ম নেবে। তার মানে কি দাঁড়াবে? যে মাতৃ উদ্ভিদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো নিয়ে এসে জন্মাচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু ভাইরাসও
মাতৃ বৈশিষ্ট্যটা বজায় রাখতে পারে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে, তাহলে নিঃসন্দেহে সে একটা জীবের বৈশিষ্ট্য ধারণ করে। সেখানে এই বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি ভাইরাস জীব। আবার ডিএনএ অথবা আরএনএ নিয়ে গঠিত। ডিএনএ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা বুঝতে পারছো যে আমরা আগেই বলেছিলাম সংজ্ঞাতে যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। সুতরাং যেহেতু এখানে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড আবার দেখা যাচ্ছে, আমরা এখানে অবলিক দিয়ে লিখেছি। কেন অবলিক দিয়ে লিখেছি? আমরা জানি যে ভাইরাসে একই সাথে কখনো ডিএনএ আরএনএ থাকে না বা থাকতে পারে না। তাহলে আইদার ডিএনএ অর আরএনএ থাকবে, এবং এর উপর ভিত্তি করে ভাইরাসকে ভাগ করা হয়েছে দুই ভাগে, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। বর্তমান সময়ে যে কোভিড-19 যে ভাইরাসটা আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করে, সারা বিশ্বে এইভাবে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, সেটি একটি আরএনএ ভাইরাস। সেটি একটি আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ অথবা আরএনএ যেহেতু আছে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আছে, সুতরাং সে জীব। অন্যদিকে আমরা বলতে পারি যে এখানে বলা হয়েছে বাধ্যতামূলক পরজীবী। আমরা বাধ্যতামূলক যদি বাদ দেই তাহলে এটা হচ্ছে পরজীবী। পরজীবিকা যে পরের উপর জীবন ধারণ করে, যেহেতু পরের উপর সে জীবন ধারণ করে, তখন সে জীব। এখানে বাধ্যতামূলক লাগানো হয়েছে এই জন্য কারণ জীব কোষের বাইরে এরা জড়বস্তু নিয়ে আচরণ করে, এই জন্য এখানে বাধ্যতামূলক পরজীবিতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং বাধ্যতামূলক পরজীবী। আমরা এরপরে দেখতে পাচ্ছি মিউটেশন, ভেরিয়েশনে সক্ষম। মিউটেশন কি? আমরা জানি আমাদের দেহে অসংখ্য জিন নিয়ে গঠিত। এরকম সকল জীবের দেহে, জীব মাত্রই তার দেহে বংশগতীয় বৈশিষ্ট্য বা জিন বিদ্যমান। এই যে জিনগুলো আছে, এই জিনগুলো অনেক সূক্ষ্ম কিছু বুনট। তোমরা জানো নাইট্রোজেন বেসের বুনট ATGC নিয়ে গঠিত। এই বুনটে যদি আকস্মিক কোনো পরিবর্তন ঘটে, অর্থাৎ জিনগত আকস্মিক কোনো পরিবর্তনকে মিউটেশন বলে। জিনগত আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলে। যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে এদের জিনের ভিতরে এদেরও তাহলে আকস্মিক পরিবর্তন ঘটে, অর্থাৎ মিউটেশন ঘটছে। আর ভেরিয়েশনটা কি? ভেরিয়েশনটা হলো প্রকরণ। আমাদের কিছু ধান অরাইজেস স্যাটাইভা, কিন্তু ধানের অনেক রকমের প্রকার আছে। অরাইজেস স্যাটাইভা ঠিক আছে, কিন্তু অনেক রকমের প্রকার আছে। যেহেতু অনেক রকমের প্রকার আছে, আবার নতুন নতুন প্রকার তৈরি হচ্ছে। এই যে একটু জিনগত পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন নতুন প্রকরণ বা প্রকার তৈরি হচ্ছে, এইরকম তৈরিটা ভাইরাসেও সম্ভব, অর্থাৎ এদেরও ভেরিয়েশন ঘটতে সক্ষম। অভিযোজন ক্ষমতা, অভিযোজিত হতে পারে পৃথিবীর যে কোনো পরিবেশে। আমরা দেখতে পাচ্ছি এই যে করোনা ভাইরাস পুরো পৃথিবীর এখন সবগুলো দেশে প্রায় করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। এই যে করোনা ভাইরাসের সংক্রমণটা হয়েছে, সেই শীত প্রধান দেশ, গ্রীষ্ম প্রধান দেশ, নাতিশীতোষ্ণ দেশ, এমন কোনো দেশ নেই যেখানে সে অভিযোজিত হতে পারেনি। অর্থাৎ সকল আবহাওয়াতেই বা সকল পরিস্থিতিতেই সে অভিযোজিত হতে পেরেছে। এই যে অভিযোজিত হওয়ার ক্ষমতা, এটা ভাইরাসের আছে। আমরা এরপর যেতে চাই জেনেটিক রিকম্বিনেশন। জেনেটিক রিকম্বিনেশন ঘটে। জেনেটিক রিকম্বিনেশনটা কি? জেনেটিক মানে জিনগত, আর রিকম্বিনেশন হলো একটা জিনের নর্মালি যে কম্বিনেশনটা থাকে, যেরকম একটা গঠন থাকে। আমরা দেখি যে এই একটা জিন, আমরা একটা জিনোম দেখলাম,
তাতে এরকমটা আছে। আমরা যদি এই অংশটাকে সরিয়ে আমি যদি আরেকটা অংশ লাগিয়ে দিই, এখানে আবারও কম্বিনেশন হয়েছে, কিন্তু এটা রিকম্বিনেশন, পুনরায় আমার করতে হয়েছে। এই যে জিনগত পুনর্বিন্যাস, এই কাজটা ভাইরাসে ঘটে, তাকে আমরা বলছি জেনেটিক রিকম্বিনেশন। আমরা যে এই যে বলা হচ্ছে যে জিনোম পরিবর্তন করছে, করোনা ভাইরাস এক একটা অঞ্চলে যাচ্ছে, আর কি হচ্ছে তার জিনোম পরিবর্তন হচ্ছে, এক একটা দেশে এক এক রকম বৈশিষ্ট্য প্রদান করছে। এর মূল কারণ জেনেটিক রিকম্বিনেশন। অর্থাৎ এখানে তারা জিনগত পুনর্বিন্যাস করে নিয়েছে এবং করে নিয়ে তারা ওই পরিবেশের সঙ্গে অবচিত হওয়ার চেষ্টা করছে। এই হলো আমাদের ভাইরাসের বৈশিষ্ট্য। আমরা এখানে দেখলাম যে এখানে 7টি বৈশিষ্ট্য দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো হলো ভাইরাসের বৈশিষ্ট্য, এবং এইখানে এই 14টি ভাইরাস আরো বৈশিষ্ট্য আছে। আমরা এই 14টি বৈশিষ্ট্য দিয়ে ভাইরাসকে আমরা আইডেন্টিফাই করলাম, কিন্তু আমরা দেখতে পারলাম যে এগুলিকে আমরা 2 ভাগ করে রেখেছি, 2 ভাগ করে বর্ণনা করেছি। কেন করেছি? কারণ আমরা দেখেছি যে এই বৈশিষ্ট্যগুলো ভাইরাসকে জড় হিসাবে চিহ্নিত করেছে। অন্যদিকে আমাদের এই বৈশিষ্ট্যগুলো ভাইরাসকে জীব হিসাবে চিহ্নিত করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসে বেশ কিছু জড় বৈশিষ্ট্য বিদ্যমান, অন্যদিকে ভাইরাসে বেশ কিছু জীব বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে জীবজগতে ভাইরাসের অবস্থানটা কোথায়, সে কি জীব নাকি জড়, তখন কি উত্তর আসবে? এই নিয়ে কিছু মজার কথা আছে। যেমন আমরা এই বৈশিষ্ট্যগুলো বলবো যে আকস্মিক ঘটে এনজাইম নেই, স্বাধীন প্রজননক্ষম নয়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ভাইরাসকে জড়। আবার আমরা যখন এগুলি বলবো যে সংখ্যা বৃদ্ধি করতে পারে, মাতৃবৈশিষ্ট্য বজায় রাখে, ডিএনএ আরএনএ নিয়ে গঠিত, ইত্যাদি ইত্যাদি, তখন বলবো ভাইরাস হলো জীব। তাহলে তার সারাংশটা কি দাঁড়াবে? এই নিয়ে ব্যাপারটা হলো কথা হলো যে ভাইরাসে আসলে জীব এবং জড় উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান। তাই বিজ্ঞানীগণ কেউ কেউ বলেছেন ভাইরাস হল জীব এবং জড়ের যোগসূত্র। আবার কেউ কেউ বলেছেন ভাইরাস জীবও নয় জড়ও নয়, এর মধ্যবর্তী একটা কিছু। তবে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ভাইরাসকে আমরা জীবও বলতে পারি, জড়ও বলতে পারি এবং এর যোগসূত্র বলতে পারি। তবে ভাইরাস যে আমাদের জীবনে একটা বড় প্রভাব ফেলছে তা আমরা বুঝতে পারছি বর্তমান পরিস্থিতিতে। সুতরাং ভাইরাস সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানা প্রয়োজন। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা পড়লাম একটু সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আমরা এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় অণুজীব অধ্যায়ে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করেছি এবং আমরা করেছি ভাইরাস কি, আমরা ভাইরাসের ইতিহাসটা একটু জানবো, একটু ইতিহাস, ভাইরাসের বৈশিষ্ট্য, আমরা করেছি ভাইরাসের জড় বৈশিষ্ট্য, আমরা করেছি ভাইরাসের জীব বৈশিষ্ট্য, এবং আমরা করেছি জীবজগতে ভাইরাসের অবস্থানটা কোথায়। তো আমরা পরবর্তী সময়ে ভাইরাসের গঠন এবং ভাইরাসের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।